20শে জানুয়ারি 2025 অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আমরা জানি বিশ্বের মানচিত্রের দিকে যদি নজর রাখি তাহলে আজকে ভারতীয় সময় ঠিক রাত 10:30টায় আমাদের নজর থাকবে ওয়াশিংটনের দিকে, কারণ আমরা জানি ডোনাল্ড ট্রাম্প তিনি আজকে 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আবারও শপথ গ্রহণ করতে চলেছেন। কিন্তু ঠিক রাত 10:30টা যেমন একটা গুরুত্বপূর্ণ সময়, তার থেকেও গুরুত্বপূর্ণ আরেকটা সময় হচ্ছে দুপুর 12টা। আমরা জানি আজ আরজিকর ধর্ষণ খুনে সাজা ঘোষণা করা হবে এবং আমরা জানি গত 18ই জানুয়ারি 2025 সেদিন দোষী সাব্যস্ত করা হয়েছিল সঞ্জয় রায়কে এবং একেবারে 12 মিনিটের সেই এজলাস যেখানে বিচারক অনির্বাণ দাস তিনি রীতিমতো দোষী সাব্যস্ত করেন সঞ্জয় রায়কে এবং তারপর থেকেই কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো একা সঞ্জয় দোষী। এই প্রশ্নে জেরবার হয়েছে গোটা বাংলা এবং বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ তারা এই প্রশ্ন তুলছেন। আবার সেই প্রতিক্রিয়াও আমরা আপনাদের দেখিয়েছি ইতিমধ্যেই। এবারে আরজিকর ধর্ষণ খুনে আজ সাজা ঘোষণা, দোষী সঞ্জয় রায়কে কি সর্বোচ্চ শাস্তি, এই অপরাধে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে দোষী সাব্যস্ত করে জানান শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। এরপর আমরা যদি নজর রাখি কুলতলির দিকে, কুলতলিতে নাবালিকা ধর্ষণ, মোস্তাকিন সর্দারের মৃত্যুদণ্ড। ফারাক্কায় নাবালিকা ধর্ষণ খুনে একজনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন। গুরাপের শিশু কন্যাকে যৌন নির্যাতনের পর খুনে ফাঁসির সাজা। সঞ্জয় রায়ের কি শাস্তি, এখান থেকেই প্রশ্ন উঠছে। এবং দেখুন যেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম, 9ই আগস্ট 2025-এর ঘটনা। 9ই আগস্ট আরজিকরে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল। 10ই আগস্ট ধর্ষণ খুনের অভিযোগে গ্রেফতার করা হয় এই সিভিক সঞ্জয় রায়কে। 13ই আগস্ট সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টে। 14ই আগস্ট বিচারের দাবিতে রাত দখল নাগরিক সমাজের। এরপর এই 14ই আগস্ট রাত দখলের দিনই মনে আছে আপনাদের নিশ্চয়ই যে একেবারে ভাঙচুর করা হয়েছিল আরজিকরে। 18ই আগস্ট সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলা। 2রা থেকে 3রা সেপ্টেম্বর সিপির ইস্তফা চেয়ে জুনিয়র ডাক্তারদের মিছিল করে লালবাজার অভিযান। অর্থাৎ একাধিক যে ঘটনাক্রমগুলো কিছুটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এরপরেও বহু ঘটনা পরপর ঘটেছে, কিন্তু আজকে এসে যেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এবং সঞ্জয় রায়ের কি শাস্তি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর তো থাকবেই। এই মুহূর্তে আমরা এখান থেকেই আলোচনা এবং বিশ্লেষণ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে চিকিৎসক সজল বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, আপনাকে স্বাগত দ্য ডিবেট অনুষ্ঠানে। পাশাপাশি রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষক অরিজিৎ কাঞ্জিলাল আমাদের সঙ্গে। অরিজিৎ দা, স্বাগত দ্য ডিবেট অনুষ্ঠানে। আমি প্রথমেই সজল বাবুর কাছে যাওয়ার চেষ্টা করব। সজল বাবু, আমরা জানি 18ই জানুয়ারি 2025 সেদিন দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে এবং আজ সাজা ঘোষণা, সর্বোচ্চ শাস্তি হওয়ারও সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যেদিকে এগোচ্ছে পুরো গতি প্রকৃতি এবং যেই দিকে পুরো বিষয় এগোচ্ছে, আপনাদের কি প্রতিক্রিয়া, আপনাদের কি মূল্যায়ন এই জায়গায় দাঁড়িয়ে? কারণ বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত কিন্তু মিলেছিল। হ্যাঁ, একদমই ঠিক। বৃহত্তর ষড়যন্ত্র তো অবশ্যই রয়েছে। 18 তারিখে যে রায়দান হয়েছে সেখানে বলাই হয়েছে যে হয় যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসির নির্দেশ হতে পারে না। এখন যাই হোক না কেন, এখানে আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে প্রথম থেকেই মুভমেন্টে আছি এবং 9ই আগস্টের পর থেকে একদম ওই দিন সকাল থেকেই আমরা আন্দোলনে রয়েছি এবং বিভিন্ন কর্মসূচি যেগুলো কথা আপনারা বললেন খানিকটা, লালবাজার অভিযান থেকে শুরু করে স্বাস্থ্য ভবন অভিযান থেকে শুরু করে অবস্থান বিক্ষোভ এবং রাত দখল থেকে শুরু করে এভরিথিং, মানে পশ্চিমবঙ্গ বোধহয় এত বড় আন্দোলন কখনো দেখেনি স্বাধীনতার পরে। এত বড় দেখেনি সেরকম আন্দোলন কিন্তু হয়েছে। একটাই দাবি যে এই ন্যায় বিচার হোক এবং অভয়া কাণ্ডের সাথে যারা জড়িত এবং এর মোটিভটা কি ছিল, প্রকৃত মানে ঘটনার স্বরূপটা কি আছে সেইটা উঠে আসুক। এটা হচ্ছে মূল জায়গা। কারণ এটা একটা সিম্পল রেপ অ্যান্ড মার্ডারের কেস নয় যে এখন কুলতলি হোক বা রানাঘাট হোক, বিভিন্ন জায়গায় যে রেপ অ্যান্ড মার্ডার হচ্ছে বা সেক্ষেত্রে হয়তো শাস্তিও পাচ্ছে, এটা ঘটনা, কিন্তু বহু ক্ষেত্রে শাস্তি পাচ্ছে না, এটাও ঘটনা। কিন্তু এখানে তার সাথে কিন্তু একটা ফান্ডামেন্টাল চেঞ্জ আছে। এটা ওইরকম ঘটনা নয়, এটা একটা ইনস্টিটিউশনের ভেতরে যেখানে জনবহুল এরিয়া এবং প্রচুর মানুষ যেখানে রয়েছে তার মধ্যে কি করে রেপ হচ্ছে সেই এবং কি করে মার্ডার হচ্ছে একজন কর্তব্যরত চিকিৎসক, এই কোশ্চেন কিন্তু এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং কেন আজকে তিনি এই ধরনের ঘটনার বিভৎসতা নৃশংস
সহিংসতার শিকার তিনি হলেন, এটা কিন্তু সব থেকে বড় কোশ্চেন। অর্থাৎ এই কোশ্চেনের যদি সলভ না হয় তাহলে কিন্তু আলটিমেটলি এই যে রিস্ক যেটা থেকে গেল, যে রিস্কটা যে কারো ক্ষেত্রেই হতে পারে, আজকে মানে যে যেখানে কাজ করছে তার ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে। তাহলে কেন এই ধরনের ঘটনা ঘটলো, সেই মোটিভটা সেটা কিন্তু যে রায়টা দেওয়া হচ্ছে তার মধ্যে দিয়ে কিন্তু বেরিয়ে আসেনি। সেটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই সিএফএসএল এর যে রিপোর্ট, কেন্দ্রীয় সংস্থা সায়েন্টিফিক ল্যাবরেটরি এবং সায়েন্টিফিক রিপোর্ট, এটা কোনো লেভেলের কথা নয় বা যে কারো মুখের কথা নয়, একটা সায়েন্টিফিক রিপোর্ট। সেই রিপোর্টে বলা হচ্ছে যে অভয়ার যে শরীরে সেখানে 5 জনের ডিএনএ পাওয়া গেছে, তার মধ্যে একজন হচ্ছে সঞ্জয় রায়। বাকি 4 জন তাহলে গেল কোথায়? তাহলে বাকি 4 জনকে শনাক্ত করার আগেই বিচার প্রক্রিয়াকে যদি শেষ করে দেওয়া হয় বা তদন্ত প্রক্রিয়াকে যদি শেষ করে দেওয়া হয়, তাহলে আলটিমেট কি দাঁড়াবে? আলটিমেট কিন্তু এই যে বাকি যারা রয়েছে তারা কিন্তু বেরিয়ে আসবে না বা তাদেরকে কিন্তু বের করা যাবে না। এবং এখানে যে মোটিভ যেটা ছিল, কেন করা হয়েছে, আমি আপনাকে একটু বিরত করব। ইতিমধ্যে বিজেপি মুখপাত্র জয় মল্লিক আমাদের সঙ্গে যোগদান করেছেন। জয়দা, আপনাকে স্বাগত দ্য ডিবেট অনুষ্ঠানে। তবে আমি সকলকে একটু সঙ্গে থাকতে বলবো। আমি সরাসরি শিয়ালদা কোর্টের দিকে নজর রাখবো। প্রতিনিধি অদ্রিজা রয়েছেন সেখান থেকে। অদ্রিজা, আমরা জানি আজকে একেবারে একটা বিগ ইভেন্ট এবং একেবারে সাংঘাতিক, সকলের নজর আছে শিয়ালদা কোর্টের দিকে। এই মুহূর্তে ঠিক কি আপডেট, কি ছবি? একেবারে শাহানা, আমি এই মুহূর্তে শিয়ালদা আদালত চত্বরের সামনে রয়েছি। ঘড়িতে কাটায় কিন্তু সকাল 10টা। আমি আমার ক্যামেরা পার্সন প্রসন্ন নস্করকে প্রথমে একটু শিয়ালদা আদালতের দিকটা দেখাতে বলবো। ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো শিয়ালদা আদালতের দিকটা। তুমি দেখতেই পাচ্ছ পুলিশে কিন্তু একেবারে এখানে কড়া নিরাপত্তা বলায় মুড়ে ফেলা হয়েছে গোটা শিয়ালদা আদালত চত্বর। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আজকে সকাল 11:30 থেকে দুপুর 12টার মধ্যে আসবে এই মামলায় দোষী সঞ্জয় রায়, যাকে কিছুদিন আগেই অর্থাৎ 18ই জানুয়ারি এই মামলায় সঞ্জয় রায় মূল অভিযুক্ত ছিল এবং তার বিরুদ্ধে যে সমস্ত ধারায় মামলা রুজু করা হয়েছিল সেই ধারাগুলিতেই কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমার ক্যামেরা পার্সন প্রসন্ন নস্করকে বলবো এবার একটু এই দিকটা দেখাতে। তুমি দেখতেই পাচ্ছ পুলিশ প্রশাসন কিন্তু একেবারে এখানে কড়া নিরাপত্তা বলয় মুড়ে ফেলেছে গোটা শিয়ালদা আদালত চত্বর। এবং সাধারণ মানুষ কিছুক্ষণ আগেই কিন্তু এই গার্ডরেলের এপারে ছিল, তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি শিয়ালদা আদালত চত্বরে। তুমি দেখতে পাচ্ছ, আমি একবার একটু দেখানোর চেষ্টা করবো সেই দিকটা। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তের চিত্র। সাধারণ মানুষে কিন্তু আম জনতারও কিন্তু একটাই বক্তব্য, আজকে কি সাজা ঘোষণা হতে চলেছে সেই দিকে কিন্তু গোটা পৃথিবীর নজর রয়েছে এই মুহূর্তে। তার কারণ এই মামলায় দোষী একমাত্র সঞ্জয় রায়। এর আগে আরো দুই অভিযুক্ত ছিল এই মামলায়, তারা কিন্তু জামিন পেয়েছে। অর্থাৎ এই মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়ের পাশাপাশি কিন্তু ছিল টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, এবং শুধু তাই নয়, তার পাশাপাশি আর জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তারা দুজনেই এই মামলার ক্ষেত্রে কিন্তু জামিনে মুক্ত হয়েছেন। কিন্তু এখন নজর রয়েছে শুধুমাত্র সঞ্জয় রায়ের দিকে। কি হতে চলেছে সঞ্জয় রায়ের ভাগ্যে, কি হবে? কারণ কারাদণ্ড, তার যাবজ্জীবন কারাদণ্ড নাকি মৃত্যুদণ্ড, সেই প্রশ্নের দিক কিন্তু এখন সারা বিশ্ববাসী কিন্তু একেবারেই নজর রয়েছে। অদ্রিজা, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। শিয়ালদহ আদালত চত্বরের ছবিটা আপনাদের দেখালাম। এবারে একটু প্রেসিডেন্সি জেলের দিকে আমরা নজর রাখি। সেদিক থেকে এই মুহূর্তে ছবি আপনাদের দেখাচ্ছি প্রেসিডেন্সি জেল চত্বরের। এবং আর মাত্র কিছুক্ষণ তারপরেই সঞ্জয় রায়কে এখান থেকে নিয়ে যাওয়া হবে শিয়ালদহ আদালতে। ছবি আপনাদের দেখাচ্ছি প্রেসিডেন্সি জেল চত্বরের। অর্থাৎ আজ যে গাড়ি করে নিয়ে যাওয়া হবে কালো কাঁচে ঢাকা, সেই গাড়ি কিন্তু জেলের সামনে রয়েছে একেবারে, এবং কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে সেই গাড়ি। প্রেসিডেন্সি জেল চত্বরের ছবি আপনাদের দেখালাম। এবং একদিকে শিয়ালদহ আদালত এবং ঠিক তার পাশাপাশি প্রেসিডেন্সি জেল, দুটি জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবং একেবারে হাই ভোল্টেজ একটা দিন আজ। এবং অবশ্যই এবারে আমি সরাসরি আবারও আলোচনা বিশ্লেষণে যাব। আমি একটু জয়দার কাছে যাওয়ার চেষ্টা করব। জয়দা, আজকে গোটা পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তার নিরিখে আপনার কি মূল্যায়ন? দেখুন, কোথাও একটা গিয়ে তো বোঝাই যাচ্ছে যে কিছু একটা অসম্পূর্ণ থেকে গেল।
দোষী সাব্যস্ত হয়েছে, মহামান্য আদালত দোষী সাব্যস্ত করেছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আমি আইনজীবী না হলেও, যে একটি আদালত বা বিচারপতি সে যখন একটি রায় ঘোষণা করে সেটা ডিপেন্ড করে ফ্যাক্টস, ফিগার্স, উইটনেস, যা পাওয়া গেছে তথ্য প্রমাণ, তার ভিত্তিতে একটি রায় ঘোষণা হচ্ছে। কিন্তু এই যে ঘটনা, এই ঘটনার সব থেকে মূল বিষয় ছিল সেটা হচ্ছে ফরেনসিক এভিডেন্স। এই ফরেনসিক এভিডেন্সের উপরে বেস করে যে পুরো তদন্ত প্রক্রিয়া বা যে ঘোষণাটি হবে রায়ের, সেটা কিন্তু এই পুলিশ প্রশাসন জানতো। যারা এর পিছনে জড়িত ছিল, যারা এর সঙ্গে জড়িত ছিল, তাদেরকে বাঁচানোর জন্য সবার প্রথমে যে প্রচেষ্টা করা হলো সেটা হচ্ছে এই ফরেনসিক এভিডেন্সটাকে খুব সুপরিকল্পিতভাবে মুছে দেওয়া, ক্লিয়ার করে দেওয়া। যার জন্য নবান্ন অভিযানে কয়েক হাজার পুলিশ মোতায়েন হওয়া সত্ত্বেও যে তৎপরতা আমরা সেই নবান্ন অভিযানে দেখেছিলাম, সেই তৎপরতা কিন্তু 14ই আগস্ট আমরা দেখলাম না। যে ওই মেডিকেল কলেজের গেটের মধ্যে বহিরাগতরা ঢুকে যাচ্ছে এবং সেখানেও একটি সেকশন ভাঙা হচ্ছে, কি করে হয়, কি করে 3 তলায় উঠে যেতে পারে, আজকে সেই জায়গায় পুলিশের তৎপরতা আমরা দেখলাম না। যেভাবে একটা কর্ডন অফ করা হয় ক্রাইম সিনকে, যে ক্রাইম সিনের মধ্যে অন্য কেউ যাতে না চলে আসে, কারণ তাদের যে পায়ের ছাপ, জুতোর ছাপ, কারা কারা ওখানে ঢুকেছিল, সেই এভিডেন্সের ভিত্তিতে যাতে ট্রেস করা যায় কে ক্রিমিনাল, সেটাও যাতে মুছে যাওয়া যায়। কর্ডন অফ ঠিকঠাক করা হয়নি, কর্ডন অফ করলো সেখানে দলে দলে লোক ঢুকে গেছে। সহ যারা আন্দোলনকারী, যারা সাধারণ মানুষ, অনেকেই তো বলছেন অন্যরা অনেকেই যুক্ত আছে এর সঙ্গে। একদমই, এটা হতে পারে না। এত বড় একটা মাস্টার প্ল্যান শুধুমাত্র একজন ব্যক্তি, সে একটা সিভিক ভলেন্টিয়ার, সে প্রফেশনাল কিলার হলো, সে হতো, তার পাস্ট ব্যাকগ্রাউন্ড সেরকম নেই, তার মানে এর মধ্যে একটা বড় ষড়যন্ত্র আছে, আরো একাধিক ব্যক্তি ইনভলভ আছে এবং একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছিল মেয়েটির সঙ্গে এরকম একটি ঘটনা করার জন্য। শুধু তাই নয়, এই এভিডেন্স মেটানোটা, এটা হচ্ছে সব থেকে বড় পয়েন্ট। বারবার যেটা বলছি যে আমরা ভাবছি যে তদন্ত হয়ে গেল, তদন্তের পরে চার্জশিট হয়ে গেল, চার্জশিটের পরে আজকে রায় ঘোষণা, কিন্তু রায় ঘোষণায় কেন বারবার সেই একটাই নাম উঠে আসছে? কারণ আমাদের বুঝতে হবে যে আদালত পুরো যে ঘোষণাটা, রায় ঘোষণা করছে, সেটা কিন্তু বেসড অন ফ্যাক্টস, ফিগার্স, এভিডেন্স এবং যেগুলো তথ্য প্রমাণ তার সামনে দেওয়া হয়েছে। যদি তথ্য প্রমাণই মিটিয়ে দেওয়া হয়, স্কটল্যান্ড ইয়ার্ড কেন, পৃথিবীর FBI বা যে কোনো পুলিশের কোনো এজেন্সির পক্ষেই সম্ভব নয় সেখানে গিয়ে তদন্ত করে কিছু বের করা। আর এটা খুব ভালো করে পুলিশ, এখানকার পুলিশ জানতো, যার জন্য পুরো যে এফর্টটা তারা কিন্তু দিয়েছিল প্রমাণ লোপাটের জন্য। বডি শ্মশানে চলে গেছে, সেখানে 2টো বডি অলরেডি লাইনে আছে, সেখানে দেখা গেল 2টো বডিকে স্কিপ করে দিয়ে আগে বডি চলে যাচ্ছে। বডি যদি প্রিজার্ভ করা হতো, এই বডি থেকে এত কিছু ডিটেল পাওয়া যেত, ফরেনসিক ডিটেলস ধরা পড়া, একদম ইজিলি ধরা পড়তো যে কে অ্যাকচুয়ালি এই কাণ্ড করেছে। তো সেইগুলোও কিন্তু পুরো একটা উঠে আসছে। একদম শিয়ালদহ আদালত চত্বরের ছবিটা তুলে ধরার চেষ্টা করেছি, সেখানে একেবারে অত্যুৎসাহী জনতার ভিড় যেমন লক্ষ্য করা যাচ্ছে, ঠিক তার পাশাপাশি প্রেসিডেন্সি জেলের ছবিটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সেখানে একেবারে কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা, পাশাপাশি শিয়ালদহ আদালতও কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে এবং কালো কাচের গাড়ি তাও ইতিমধ্যে প্রস্তুত রয়েছে, কারণ সঞ্জয় রায়কে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে যাওয়া হবে শিয়ালদহ আদালতে। এবং অবশ্যই শুধুমাত্র বাংলার মানুষের নয়, গোটা দেশ তথা বিদেশেরও বহু মানুষের নজর থাকবে আজ শিয়ালদহ আদালতের দিকে ঠিক দুপুর 12টায়। আমি সরাসরি এই মুহূর্তে যাওয়ার চেষ্টা করব অরিজিৎদার কাছে। অরিজিৎদা, আমরা দেখলাম 18ই জানুয়ারি দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে এবং আজ রায় ঘোষণা করা হবে, সাজা ঘোষণা করা হবে। সেক্ষেত্রে আপনার কাছে আমার এটাই প্রশ্ন যে যেভাবে ঘটনাক্রম এগিয়ে চলেছে, কারণ একটা মহল বারবার বলছেন, কাদম্বিনীর পরিবার থেকে শুরু করে যারা আন্দোলনে নেমেছিলেন, যারা সাধারণ মানুষ, তারা বারবার বলছেন এক নয় একাধিক মানুষের। সেক্ষেত্রে আপনার কি মূল্যায়ন? অবশ্যই রিপোর্ট যেরকম ভাবে সিবিআই পেশ করেছে তার ভিত্তিতেই কোর্টের রায় হচ্ছে, এটা আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি। কিন্তু এখানে যেটা আমরা সংবাদ মাধ্যমের থ্রুতে বা বিভিন্ন রিপোর্ট থ্রুতে আমরা জানতে পারছি, একাধিক ব্যক্তির নাম এখানে জড়িত রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনার মতো আমারও কোশ্চেন থাকবে যে একজনকে কেন শাস্তি, আর বাকিদের নাম কোথায় গেল, আর বাকি যারা জড়িত ছিলেন তাদেরকে কেন এরকম ভাবে পর্দার পেছনে আড়াল করে রাখা হচ্ছে। শুধু আপনার আমার না, সারা বিশ্বের মানুষের কাছে এই প্রশ্নটা সবসময় থাকবে, কারণ এই জিনিসটা, এই ঘটনাটাতে অভয়ার যে জন্য যাই মানুষগুলো
লড়াই করেছে, এতদিন ধরে মিছিল এঁটেছে, এতদিন ধরে অনশন করেছে, বা যে ডাক্তাররা আজকে ছোটাছুটি করেছে তাদের জন্য লড়াই করে গেছে, আমি তাদের এই লড়াইকে সাধুবাদ জানাই। কারণ আমাদের এই লড়াই যেগুলো আমরা দেখেছি সেটা শুধুমাত্র ভারতে সীমাবদ্ধ থাকেনি, ভারতের বাইরেও কিন্তু এই বিষয়টা ছড়িয়ে পড়েছে। তো সকলের চোখ আজকে অবশ্যই থাকবে যে শাস্তিটা কি হয়, এবং যাদেরকে আড়াল করার চেষ্টা চলছে, তো সেখানে যদি এরকমও ঘটনা ঘটে থাকে যে সিবিআই তৎপর না হয়ে যদি ভুল রিপোর্ট পেশ করে থাকে, তো আইনের প্রতি মানুষের ভরসা উঠে যাবে। এরপরে কোনো কিছু হলেই যে বিভিন্ন রাজনৈতিক দল বলে থাকে যে আমরা সিবিআই তদন্ত চাই, সিবিআই এর প্রতি আস্থা উঠে যাবে এই বিচার ব্যবস্থাটা যদি ঠিক মতো না হয়, এইটুকুনি বলবো। বেশ, আমি একটু সজল বাবুর কাছে যাওয়ার চেষ্টা করবো, জয়দার কাছে আসছি, তার আগে একটু সজল বাবুর কাছে যাবো। সজল বাবু, আজকে যেমনটা সাধারণ মানুষের একাংশ এবং পাশাপাশি কাদম্বিনী পরিবারের তরফ থেকেও বলা হচ্ছে যে একাধিক মানুষ এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কি মনে হয় কোন জাদু বলে আর কোনো নাম সামনে আসছে না? এটা তো ঘটনা যে আজকে পুলিশ প্রশাসন এবং ওভারঅল যে রাজ্য সরকার যে এত তৎপর হলো যে অপরাধীদেরকে আড়াল করার জন্য, তাহলে কি অপরাধী একমাত্র সঞ্জয় রায়ের জন্য এত তৎপরতার কি দরকার ছিল? গোটা রাষ্ট্রযন্ত্র নামলো। আজকে 14 তারিখে আমাদেরকে মারধর করা হলো আরজি করের বুকে, এবং সেখানে ভাঙচুর করা হলো 3 তলা পর্যন্ত উঠে গিয়ে। এই ঘটনাগুলো যে ঘটানো হলো, এটা কি শুধু সঞ্জয় রায়কে আড়াল করার জন্য? তাহলে এটাই থেকে মোটিভটা বোঝা যায় যে না, এর পেছনে আরো অনেক প্রভাবশালী যারা ছিল, সন্দীপ ঘোষ থেকে শুরু করে তারা থানার ওসি অভিজিৎ মন্ডল যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, এবং এরকম আরো অনেক প্রভাবশালী যারা রয়েছে, যেটা আজকে এখানে অবশ্যই অনেক তথ্য প্রমাণ অনেক লোপাট করা হয়েছে, এটা যেমন সত্য। আবার তারপরেও যতটুকু তথ্য প্রমাণ আছে, যেটা CFSL এর রিপোর্ট, অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি যে রিপোর্ট, যে রিপোর্টকে অমান্য করার ক্ষমতা পৃথিবীর কারণেই। অতএব সেই রিপোর্ট কিন্তু বলছে অভয়ের শরীরে 5 জনের ডিএনএ পাওয়া গেছে, তার মধ্যে একজন হচ্ছে সঞ্জয় রায়। তাহলে বাকি 4 জনের ডিএনএ এর সাথে ক্রস ম্যাচ করানো হচ্ছে না কেন? আজকে প্রচুর সিসিটিভি ফুটেজ নষ্ট করা হয়েছে, কিন্তু 68 জনের গতিবিধি সেখানে পাওয়া যাচ্ছে। তাহলে সেই 68 জনকে আজকে ইন্টারোগেট করা হচ্ছে না কেন? তাদের সাথে ডিএনএ ক্রস ম্যাচ করানো হচ্ছে না কেন? আজকে সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে দেওয়া যায়, কিন্তু তার কি আজকে জবানবন্দি নেওয়া হয়েছে? সঞ্জয় রায় যদি সেখানে থেকে থাকে, ওই 5 জনের মধ্যে একজন হয়, তাহলে বাকি 4 জনকে তো সঞ্জয় রায় চিনবে, তাহলে তাদের সম্পর্কে জবানবন্দি নেওয়া হয়নি কেন? তাহলে এই সার্বিকভাবে এই যে বিচার ব্যবস্থা এবং সিবিআই এর যে তদন্ত ব্যবস্থা, এর প্রতি কিন্তু মানুষের চূড়ান্ত অনাস্থা আসবে। এটা ঘটনাটা আরো অনেক অসংখ্য অভয়াকাণ্ডের রাস্তা কিন্তু প্রশস্ত হবে। অতএব এই জায়গা থেকেই আমরা সার্ভিস ডক্টর ফোরাম এবং বিভিন্ন চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে, চিকিৎসকদের পক্ষ থেকে আমরা যে আন্দোলনে রয়েছি 9 আগস্ট থেকে, আমাদের আন্দোলন কিন্তু চলবে। কারণ আমরা চাই মূল অপরাধীরা বেরিয়ে আসুক, এবং এখনো পর্যন্ত সম্ভব মূল অপরাধীদেরকে শনাক্ত করা, ধরা। কারণ যে এভিডেন্স এখনো পর্যন্ত আছে, CFSL এর যে রিপোর্ট যেটা রয়েছে, এক্সপার্ট কমিটি যেটা বিভিন্ন মাল্টি ইনস্টিটিউশনাল যে মেডিকেল ইনস্টিটিউশনাল যে রিপোর্ট রয়েছে, তার ভিত্তিতে এখনো পর্যন্ত করা সম্ভব। আমরা সিবিআই এর সাথে অন্তত 6বার ডেপুটেশন দিয়েছি, 6বারই কথা বলেছি। তারা বলেছিল সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে, তাহলে সেই চার্জশিট গুলো গেল কোথায়? সেই এভিডেন্স গুলো কোথায় গেল? তাহলে সেইগুলোকে আবার পেশ করা হোক, সিবিআই সেটা তদন্ত প্রক্রিয়া চালু রাখুক এবং বিচার ব্যবস্থা চালু রাখুক। যদি সেটা না করে, আমরা দাবি করছি যে আবার বিচার বিভাগীয় তদন্ত শুরু হোক। এর মাধ্যমে যতটুকু এভিডেন্স রয়েছে, সেটার মাধ্যমে কিন্তু যারা আরো মূল অভিযুক্ত রয়েছে তাদেরকে কিন্তু শনাক্ত করা সম্ভব, এবং তাদেরকে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সম্ভব, সেটা দেওয়া হোক। যদি আজকে এরা মনে করে যে আজকে যে আমরা এটাকে একজনকে ফাঁসি দিয়ে আমি সমস্ত মানুষের আন্দোলন, ক্ষোভ, বিক্ষোভ সব ধামাচাপা দিয়ে দেবো, সেটা কিন্তু হবে না। শিয়ালদা চত্বরে আজকেও আমাদের বিক্ষোভ হবে, গণবিক্ষোভ চলবে, আগুন চলবে আন্দোলনে। গত 18 তারিখে মানুষ দেখেছে, চিকিৎসকরা সেখানে ছিল, নাগরিক সমাজ সেখানে ছিল, সমস্ত মানুষ সেখানে নামছে। আগামী দিনে কিন্তু আরো বৃহত্তর আন্দোলন কিন্তু হবে। যদি এখানে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করে যে একজনকে ফাঁসি দিয়ে দিলাম, আমি সমস্ত কিছু ক্লোজ করে দিলাম, সবকিছু শেষ হয়ে গেছে, মানুষ সেটা ভুলে গেছে, সেটা কিন্তু হবে না। অতএব এই বার্তাটাও আমরা দিতে চাই যে এই ধরনের চালাকি যদি করতে চায়, মানুষ কিন্তু তার জবাব দেবে, এবং সেটার জন্য আমরা কিন্তু প্রস্তুত আছি। কারণ এখানে প্রচুর এভিডেন্স রয়েছে। কারণ এখানে এটাও প্রমাণ হয়েছে যে ওই যে সেমিনার রুমে যে সাজানো রয়েছে, সাজিয়ে দেখানো হয়েছে, ওই সেমিনার রুম এটা যে আদৌ যে ক্রাইম সিন নয়,
ক্রাইম সিনটা যে অন্য জায়গায় সেটাও কিন্তু প্রমাণ হয়ে গেছে। তাহলে সেখানে সিবিআই কিসের ভিত্তিতে কি রিপোর্ট দিয়েছে? এতে কি মানুষকে বোকা ভেবেছে নাকি যে সমস্ত মানুষ কিছু বুঝবে না? তাহলে সেটার ভিত্তিতে রিপোর্ট আর সেটার ভিত্তিতে যদি বিচার, তাহলে যদি সেটা হয়ে থাকে। একটু সঙ্গে থাকতে বলবো। এই মুহূর্তে একেবারে ছবি দেখাচ্ছি প্রেসিডেন্সি জেল চত্বর থেকে সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে। সঞ্জয় রায়কে এর আগে ছবি দেখাচ্ছিলাম জেল থেকে বের করার তৎপরতা শুরু, এবারে নিয়ে যাওয়া হচ্ছে সঞ্জয় রায়কে শিয়ালদহ আদালতের উদ্দেশ্যে। সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে জেলের সামনে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, একেবারে কড়া নিরাপত্তার ঘেরাটোপে কালো কাচের গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে সঞ্জয় রায়কে শিয়ালদহ আদালতের উদ্দেশ্যে। সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে, প্রেসিডেন্সি জেল থেকে বের করা হলো সঞ্জয় রায়কে। এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সঞ্জয় রায়কে এই মুহূর্তে বের করা হলো প্রেসিডেন্সি জেল থেকে, আর কি কি আপডেট এই মুহূর্তে? 22 নাগাদ প্রেসিডেন্সি জেল থেকে কিন্তু সঞ্জয় রায়কে বের করা হলো এবং তারপর কলকাতা পুলিশের বিশেষ কনভয় করে কিন্তু তাকে শিয়ালদা আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যেটা আমরা জানতে পারছি, পুরোটার এই যাত্রাপথে গ্রিন করিডর করেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে, যাতে কোনো রকম সমস্যা রাস্তায় তৈরি না হয় সে কথা মাথায় রেখেই কিন্তু কলকাতা পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে প্রেসিডেন্সি জেল থেকে তাকে বের করিয়ে একেবারে যে আলিপুর ব্রিজ সেটার উপরে রয়েছে, এই মুহূর্তে ছবিতে গোপাল সেন দেখাচ্ছে একাধিক গাড়ির কনভয়, যেমন কলকাতা পুলিশের প্রিজন ভ্যান রয়েছে, একাধিক প্রিজন ভ্যান রয়েছে কলকাতা পুলিশের, এবং সঙ্গে বিভিন্ন ছোট গাড়িও রয়েছে, তেমনই কিন্তু পাইলট কারও রয়েছে। ফলে সেরকম ভাবে একাধিক গাড়ি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একাধিক গাড়ি কনভয় করে কিন্তু এই সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা আদালতে। কারণ তুমি জানো যে আজকে তার সাজা ঘোষণা হবে, ফলে সেদিক থেকে মাথায় রেখেই কিন্তু সঞ্জয় রায় যাতে তাকে নিয়ে যেতে কোনো রকম সমস্যা না হয় সেই কারণে বাড়তি আজকে কিন্তু নিরাপত্তা পুলিশের তরফ থেকে করা হয়েছিল। কারণ সকাল থেকে প্রায় 9টা নাগাদ কিন্তু আমরা দেখেছি কলকাতা পুলিশের একাধিক আধিকারিক শীর্ষ পদস্থ অফিসার তারা কিন্তু এই প্রেসিডেন্সি জেলে এতে উপস্থিত হন এবং তারপরে কিন্তু সমস্ত রকম প্রক্রিয়া সম্পূর্ণ করে সঞ্জয়কে কিন্তু গাড়িতে তোলা হয়েছে এবং গাড়িতে তুলে তারপরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যে সূত্রে আমরা যেটা এখনো পর্যন্ত জানতে পারছি যে সঞ্জয় রায় সকাল থেকেই একেবারে চুপচাপ ছিলেন, গতকাল থেকেই কিন্তু তিনি চুপচাপ হয়ে গিয়েছিলেন, সেইভাবে কথা বলছিলেন না কারোর সঙ্গে। আজকে সকাল থেকে কালকে কিছুটা কথা বললেও যে কর্মী যারা রয়েছেন তাদের কাছ থেকে তাদের সঙ্গে কিছুটা কথা বলার চেষ্টা করলেও আজকে সকাল থেকে কারোর সঙ্গে কোনো কথাবার্তাও তিনি বলেননি, এমনকি কোনো খাবারও তিনি কিন্তু খেতে চাননি। ফলে এরকম একটা পরিস্থিতিতে তিনি যখন বুঝতে পারছেন যে তার সাজা কি ধরনের হতে চলেছে সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু তিনি কোথাও যেন একেবারে নির্যাত হয়ে গিয়েছেন এই সঞ্জয় রায়। ফলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাকে কিন্তু আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে আজকে তাকে আদালতে নিয়ে যাওয়ার পর বিচারক তার কথা শুনবেন, কারণ হচ্ছে গত শনিবার দিন যখন তাকে দোষী সাব্যস্ত করা হয় তিনি কিন্তু বিচারকের উদ্দেশ্যে স্যার বলে চেঁচিয়ে কিছু বলার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই দিন কিন্তু বিচারক তার কোনো কথা শোনেননি। সেটি জানিয়েছিলেন যে তার যদি কিছু বলার থাকে আজকে সাজা ঘোষণার আগে তার বক্তব্য আদালত বা বিচারক তিনি কিন্তু শুনবেন। তাহলে সেই কারণেই একটু আগেই কিন্তু তাকে জেল থেকে বের করা হয়েছে, কারণ 12:30টায় তার সাজা ঘোষণার কথা ইতিমধ্যে আদালতের তরফ থেকে সবাই নির্ধারণ করা হয়েছে। তার আগেই কিন্তু তাকে একেবারে নিরাপত্তা কঠোর নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু এই সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে প্রবেশ করানো হবে। 10:22 নাগাদ কিন্তু একেবারে প্রেসিডেন্সি জেল আপাতত তোমায় ধন্যবাদ। প্রেসিডেন্সি জেল থেকে বের করে একেবারে শিয়ালদহ আদালতের পথে সঞ্জয় রায় কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে। আর এই মুহূর্তে একেবারে আমি সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সজল বাবু, জয়দা এবং অরিজিৎ দা, তিনজন অতিথিকে আমি ধন্যবাদ জানাই, কারণ দ্য ডিবেটের সময় আজ এখানেই শেষ হয়েছে। তবে অবশ্যই আমাদের নজর থাকবে একেবারে শিয়ালদহ আদালতের দিকে, ঠিক কি হয় দুপুর 12টায় নজর থাকবে সেদিকে। দ্য ডিবেট এখানেই শেষ করছি। দিনভর সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।